দেখো, আমি গণতন্ত্রে বিশ্বাসী, তাই প্রত্যেকবারের মতো আবার সবাইকে এখানে ডেকেছি, কারণ আত্মপক্ষ সমর্থন করার অধিকার সবার আছে। সে অধিকার তোমাদেরকেও দেওয়া হলো। তোমরা তোমাদের কথা বলবে, আমরা শুনবো, আমি আমার কথা বলবো, সবাই শুনবে। এখন বলো তোমাদের কি বলার আছে। আপা, ভুল হয়ে গেছে ম্যাডাম। ভুল মানুষের একবার দুবার হতে পারে, বারবার ভুল করা আমি একদমই পছন্দ করি না। আর হবে না। মনে থাকে জানো। মন্টু, জি ম্যাডাম। পুরো ঘটনাটা বলো, কিন্তু সংক্ষেপে। আমরা দুইজনে বিয়ে করছি। এতটা সংক্ষেপে বলতে বলিনি। ঈদের ছুটিতে বাড়ি থেকে ফেরার পথে আমরা দুইজনে কোর্ট ম্যারেজ করেছি ম্যাডাম। এরা কি একই এলাকায় থাকে নাকি? জি না ম্যাডাম, তবে পথে মাগুরা, মানে ওই যশোর যাওয়ার পথে আর আসার সময় এই মন্টুই টিয়াকে আনা নেওয়া করতো। আমার কি মনে হয় জানেন ম্যাডাম? কি মনে হয়? আমার মনে হয় ওটা কোর্ট ম্যারেজ না, ওটা ওদের লাভ ম্যারেজ। থাক, আমি সব শুনতে চাচ্ছি না। জি ম্যাডাম। এক কাজ করুন, এদের দুজনে যে পাওনা আছে ভালো করে বুঝিয়ে বিদায় করে দিন। জি আচ্ছা ম্যাডাম। মন্টু, তুমি আমার ব্যক্তিগত ড্রাইভার ছিলে, তাই তোমাকে কোনো শাস্তি দিলাম না। তুমি আজমের কাছ থেকে তোমার পাওনা বুঝে নিয়ে এই টিয়াকে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। ম্যাডাম, আমার করে মাফ কইরা দেন। এসব ভুলের মাপ হয় না। এভাবে লুকিয়ে যারা বিয়ে করে তারা ঘোর অপরাধী। ম্যাডাম, থামো। আর আইমি, বিয়ে করতেই হবে কেন? বিয়ে কি জীবনের একমাত্র গন্তব্য? ও প্রেম। দরজা দিয়ে অভাব ঢুকলে জানলা দিয়ে প্রেম পালিয়ে যাবে। যাই হোক, তোমরা বিয়ে করেছো, এখন তার আমি তোমাদেরকে বলতে পারবো না যে তোমাদের বিয়ে তোমরা উইথড্র করে নাও। কিন্তু এ ধরনের অপরাধ যারা করে তারা আমার বাড়িতে থাকতে পারবে না। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে বললাম না ওদের যে পাওনা আছে পরিশোধ করে বিদায় করে দিন। ওদের মুখ আমি আর দেখতে চাই না। আর তোমাদের সবার সামনে এই বিচারটা এজন্যই করা হলো যাতে এ থেকে তোমরা সবাই শিক্ষা গ্রহণ করো। যাও, যার যার কাজে যাও, যাও। আরে কি ব্যাপার, মন খারাপ কেন? হ্যাঁ, মন খারাপ করো না। কতগুলা বছর এই বাড়িতে কাটাইছি। প্রথমে ছিলাম পারফরমেন্স খাতা একজন পিচ্ছি, আস্তে আস্তে বড় হয়েছি, ড্রাইভার হয়েছি, খাস ড্রাইভার। আমি নূতন মানুষ, আমার লাগেই তো আপনার আজকে পথে বসতে হইল। আহা, মন খারাপ করো না। শোনো, যাও নতুন জীবন শুরু করো। হাতের কাজ জন্য ভয় কিসের? খালুজান থাকলে আজ এরকমটা হইতো না। যাও কাপড় চোপড় নিয়ে এসো, যাও। ডিক্টেটর আমাদের লিজা ম্যাডাম, একজন কঠিন ডিক্টেটর। তার কথায় আমরা এবারে সবাই উঠি আর বসি। হয়তো বলবেন সামনে খোলা পৃথিবী। সবারই ওই মন্টুর মতো কিছু না কিছু স্পর্শকাতর বিষয় আছে এই বাড়ির সাথে। লিজা ম্যাডামের বাবা ইখলাস খান সাহেব বেঁচে থাকলে অবশ্য এমনটা হতো না, হয়নি কখনো। ম্যাডামের একটা প্রেম হয়েছিল, কেন যে ওই প্রেমটা ভেঙে গিয়েছিল জানা যায়নি। একটা বিয়ে অবশ্য ঠিক হয়েছিল, কোন অকারণে জানি বিয়েটাও ভেঙে যায়। আমাদের লিজা ম্যাডাম নাকি সবসময় এরকম একরোখা।
হ্যালো, বড় সাপ চলে যাওয়ার 1 সপ্তাহ হয় নাই, এত বড় ঘটনা ঘটলো। মন্টু সেই ছোটবেলা থেকে এই বাড়িতে আছে। মর্নিং ওয়াক করতে গিয়া বড় সাপ টোকায় আনছিল। কেরমে কেরমে দারোয়ান, বাজার সরকার এবং ড্রাইভার হইল। কয়দিন আগে পর্যন্ত সে আছিল বড় সাপের খাস ড্রাইভার। আচ্ছা বড়দা, এই বিয়ে শাদী করণটা কি খুব কঠিন অপরাধ? জানি না। এইবার বুঝছি, আপনি তাহলে এতদিন বিয়ে শাদী করেন নাই ওই ম্যাডামের ডরে, ঠিক না? আরে না রে গাধা, আমি বিয়া করি নাই, ভুলে গেছিলাম বিয়া করতে। যখন মনে হইল হ্যাঁ। বিয়া করতে হইব, তখন দেখি মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। না, কথাটা পছন্দ হইল না। আমি না হয় এই বাড়িতে নয়ে আইছি, কিন্তু আপনি কেন এইখানে থাইকা, এই দয়ামাহীন বাড়িতে থাইকা জীবন জীবন সব শেষ করে ফেলাইলেন, বুঝলাম না। এই বাড়ির দয়া মায়ার তুই কি আর দেখছস? বড় সাপ থাকলে দেখতি। একা একা থাইকা মায়াটা কেমন জানি হয়ে গেছে। বেশি আদর পাইলে বুঝি এই রকমই হয়। আচ্ছা বড়দা, ম্যাডাম একটা বিয়া করে দিলে কেমন হয়? আর বিয়া? আসুন প্লিজ, বসুন। আমি ম্যাডামকে ডেকে দিচ্ছি। কেন নাকি এইভাবে কেউ গাড়ি ব্যাক করে? কথা বলছেন না কেন? বোমাও নাকি? ডেন্টিং পেন্টিং সব কাজ করিয়ে নেবেন, এতে হয়ে যাবে। টাকা দিলে সবকিছু হয়ে যায়? ঢাকা শহরে গাড়ি চালাতে গেলে এরকম দু একটা ধাক্কা টাক্কা লাগে, এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। দিন কাজ করিয়ে নেবেন। আপনি আমার টাকা দিচ্ছেন মানে? টাকা দিলে সব ঠিক হয়ে যাবে? গাড়ি ঠিক হয়ে যায়। আজব মহিলা দেখছি। ধরুন, এরকম মহিলা তো আমি কখনো দেখিনি। জীবনে দেখবেনও না। এখন গাড়ি সরান, না হলে আরেকটা ধাক্কা খাবেন। রাখেন টাকা। আপনি আপনি? আপনি ব্যারিস্টার ইজাজ? জি। বসুন। কি কাগজপত্র এনেছেন দিন। দেবার মতো তো তেমন কিছু আনিনি। মানে আপনার বাবা ওসিয়তনামাটা আপনাকে ইনফর্ম করতে এসেছি। ও, আমার বাবা মারা গেছেন 7 দিন। 7 দিন পর আপনি শুধু আমাকে ইনফর্ম করতে এসেছেন? মারা যাবার দিনই আসতে পারতাম। মানে এই কাগজগুলো যদি আমার কাছে থাকতো। কি বলছেন? আমার সিনিয়র ব্যারিস্টার রফিক সাহেবের কাছে এগুলো ছিল। আর আপনি তো জানেন যে উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। আজকে আমার কাছে পাঠিয়েছে, সেজন্য আমি আপনাকে এগুলো দিলাম। আচ্ছা থাক থাক, হয়েছে, বুঝতে পেরেছি। যদি বুঝিয়ে থাকেন তাহলে তাহলে কি? মানে এর আগে আমাদের তো কথাই হলো, আর আমি
অপ্রাসঙ্গিক কথা একদম পছন্দ করি না। সো আপনার পছন্দ অপছন্দ জানার দায়িত্ব আমার না, আমার কোনো দরকার নেই এগুলো জানার। জানতে হবে এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অনেক সহনীয় আচরণ করতে হবে। আরে আশ্চর্য, আপনার সাথে আমি অসহনীয় আচরণ কখন করলাম একটু বুঝিয়ে বলেন তো। থাকে সব। আপনি পড়বেন? পড়তে হবে কেন? না পড়লে আপনি জানবেন কি করে যে আপনার বাবা তার ওয়াসিতনামায় কি লিখে গেছেন? ও বাবা, এ তো অনেক লেখা। ওয়াসিতনামায় এরকমই লেখা থাকে, অনেক লেখাই থাকে। আচ্ছা, ওই যে লোকটা আইছে সে কে? ব্যারিস্টার এজাজ আশফাক। উনি আইছেন কেন? বড় সাহেবের ওসিয়তনামার বিষয়ে জানাইছে। ওসিয়তনামার কি দরকার? অহন সব সম্পত্তি তো আমাকে ম্যাডামেরই। আমার মনে হয় ঝামেলা আছে। ঝামেলা? ওসিয়তনামা মানেই তো ঝামেলা। কিছু কইলেন? কিসের ঝামেলা? না না, বলতেছিলাম ওই যে ব্যারিস্টার সাহেব বয়স কম হইল, খুব বিচক্ষণ। তার সাথে দুই একটা কথা বলে আমি বুঝে গেছি। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ও না, প্লিজ প্লিজ না, এত লেখালেখি আমি পড়তে পারবো না। আপনি বলেন তো, ধরেন। না, কিন্তু এই ওয়াসিতনামা তো আপনার পড়া উচিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সংক্ষেপে বলি। এই যে এই বাড়ি, রাজেন্দ্রপুরের যে আপনাদের খামার বাড়ি, আর আপনার যে টাকা পয়সাগুলো আছে, সবই আপনার বাবা এইগুলো সব আপনার নামে লিখে গেছেন। মানে কি? ইন্ডাস্ট্রিজ, আমাদের যে জমিগুলো আছে, তারপরে মানে বাবার যে ব্যাংক অ্যাকাউন্টসগুলো, ওগুলো আপনার বাবা একটা ট্রাস্ট করে গেছেন। ইন্ডাস্ট্রি, ব্যাংকের টাকা এবং অন্যান্য যে জমি জমা বা ব্যবসা সবই ট্রাস্টের নামে। ওইগুলো থেকে যে ইনকাম হবে সব চলে যাবে ট্রাস্টের নামে। ট্রাস্ট এই টাকাগুলো দিয়ে কিছু জনহিতকর কার্যক্রম পরিচালনা করবে। ট্রাস্টের অস্থায়ী প্রধান হিসেবে থাকছেন আমার স্যার, রফিক স্যার, আর আপনি তো সদস্য হিসেবে আছেনই। আর আপনি তো জানেন যে ট্রাস্টের নিয়ম অনুসারে 2-3 বছর পর যে ইলেকশন হবে, আর আপনি ইচ্ছে করলে এই বোর্ডের চেয়ারম্যান হতে পারেন। আমি তো কিছু বুঝতে পারছি না। খুঁটিনাটি আর অনেক বিষয় আছে যা আপনি নিজে পড়ে দেখা উচিত। আমি কিছুই বুঝতে পারছি না। মানে বাবা হঠাৎ ট্রাস্ট করবে কেন? আর আমি আসলে বুঝতে পারছি না। মানে বাবার তো আমি একমাত্র সন্তান, তো সেই হিসেবে তো তার সমস্ত সম্পত্তির টাকা পয়সা আমার পাওয়ার কথা, তা আমি পাবো না কেন? এটা হয়তো আপনার ভালোর জন্য করা হয়েছে, কারণ আপনার বাবা আপনাকে খুব ভালো করে চেনেন। অবশ্য ইন্ডাস্ট্রি, টাকা পয়সা, এই সম্পত্তি সবই আপনিও পেতে পারেন। আমিও পেতে পারি? কিভাবে? কারণ ওয়াসিতনামায় লাস্টে একটা অদ্ভুত ক্লজ দেওয়া আছে। কি ক্লজ? ক্লজে বলা হয়েছে মৃত্যু 40 দিনের ভিতরে আপনি যদি স্বইচ্ছায় কাউকে বিয়ে করেন, তাহলে উত্তরাধিকার সূত্রে যা যা পাওয়ার কথা সবই আপনি পাবেন। তবে বিয়েটা খুব ভাইটাল। বিয়ে? আপনার বিষয়ে একটা ব্যক্তিগত কথা বলতে পারি? বিয়ে করেন। আপনার ম্যাডাম আপনাকে ডেকেছে। আপনার কাছে শেষ? ভেতরে যান।
শক্ত মানুষ। সত্যই কইছেন আমাকে ম্যাডাম খুব কঠিন মানুষ। গাধা কথা বলছ। কারে কইতেছে? কাকে আবার? তোমাকে? কি আমি গাধা? পুরো বেশি কথা বলে, চুপ থাকো। হ্যালো, আমি একটু মিস্টার ইজাজের সাথে কথা বলতে চাচ্ছিলাম। স্যার তো চেম্বারে নেই। ও, যে একটু ধরেন, স্যার এই মাত্র চলে আসে। হ্যালো, হ্যাঁ শুনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। কে বলছেন? আমি লিজা। লিজা? ও হ্যাঁ, আচ্ছা বলেন, আপনি যদি কি করতে পারি? আচ্ছা, আপনি আমাকে একটু ক্লিয়ারলি বলেন যে আমি আমার বাবার একমাত্র সন্তান হওয়ার পরও এই সম্পত্তি পেতে গেলে আমাকে বিয়ে করতেই হবে, তাই তো? ওয়াসিয়তনামা তো নিশ্চয়ই আপনি পড়েছেন। ধরুন যদি ওয়াসিয়তনামা নাই থাকলেও সেক্ষেত্রে? যেহেতু আপনি মেয়ে, আপনার চাচাতো ফুফাতো ভাই বোন যারা আছে তারাও কিন্তু এই সম্পত্তির অংশীদার হবেন। আচ্ছা, ওয়াসিয়তনামাটা নেই এটা বলছেন কেন? লেটস সে আপনি আমাকে একটা ফেভার করলেন, আমরা দুজনেই এই ওয়াসিয়তনামার কথাটা ভুলে গেলাম, সেক্ষেত্রে? দেখুন লিজা, আপনার বাবার স্বার্থ এবং তার ইচ্ছের কারণে আমরা কিন্তু বছরের পর বছর তার কাছ থেকে অনেক ফি নিয়ে আসছি, মানে কিছু অর্থ পেয়েছে তার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, ধরুন যে আপনি এ পর্যন্ত যত টাকা পেয়েছেন আপনারা, আমি যদি তার চেয়ে তো বেশি টাকা দিই আপনাদেরকে, তাহলে? সেক্ষেত্রে আপনি আমার সিনিয়র সঙ্গে কথা বলতে পারেন। উনি 2 মাসের জন্য লন্ডনে গেছেন চিকিৎসার জন্য। আপনি চাইলে আমি লন্ডনের নাম্বারটা আপনাকে দিতে পারি। না 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 না, আমি আপনার সাথেই কথা বলতে ইন্টারেস্টেড। আমাদের একটা নীতি আদর্শ আছে, আমরা সেটা মেনে চলি। আর তাছাড়া মানুষের বিশ্বাসই হচ্ছে আমাদের মূলধন। আর আপনার মৃত বাবার সঙ্গে আমরা বেমানি করতে পারবো না। আচ্ছা সরি সরি, আমি আপনাকে আরেকটা প্রপোজাল দিতে যাচ্ছি। প্রপোজাল? আপনি আমাকে বিয়ে করে ফেলুন। বুঝলাম না। দেখুন, ব্যাপারটা তো খুব সিম্পল না, ইটস এ কন্ট্রাক্ট। তো আপনি আমাকে বিয়ে করে ফেলুন, তারপরে একটা নির্দিষ্ট সময়ের পর, যতদিন ঠিক লাগে, তারপরে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। সেজন্য আপনি মানে আমি আপনাকে দেব ধরুন 5 লাখ 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা পাবেন এই 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 বিয়েটা করার জন্য। আচ্ছা, আপনি এখনো মনে করেন যে টাকা দিয়ে সবকিছু করা যায়? আপনার কি ধারণা যে আমি টাকা দিয়ে এরকম একটা বিয়ে করতে পারবো না? আমি এসবের কিছুই মনে করছি না। আই চ্যালেঞ্জ ইউ, আমি আপনাকে দেখিয়ে দেব। আমি আগামী 24 ঘন্টার মধ্যে বিয়ে করে আপনাকে দেখিয়ে দেব। ম্যাডাম, মানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম ম্যাডাম, আসলে ওই বড় সাহেবের যে ওসিয়তনামা ম্যাডাম, ওটা সম্পত্তিগুলি পেতে গেলে তো আসলে আপনাকে একটা বিয়ে করতে হবে খুব তাড়াতাড়ি। জানি তো সেটা। জি ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে বিয়েটা চাচ্ছেন, মানে ওই কন্ট্রাক্ট ম্যারেজটা তো মানে আপনার ওই ক্লাসের কেউ এই বাংলাদেশে করতে চাইবে না, মানে খুঁজে পাওয়া যাবে না কাউকে আর কি। একটু ভেঙে বলেন তো কি বলছেন? না ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম যেহেতু ওই আপনার ক্লাসের কাউকে পাওয়া যাবে না, তাই যদি আমরা কোনো ওই নিডি, যাদের খুব টাকার প্রয়োজন আছে, এমন কাউকে খুঁজে এনে মানে একটা ব্যবস্থা, মানে এই ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, কিন্তু এরকম লোক পাবো কোথায়? না মানে আছে ম্যাডাম আমার কাছে। না ম্যাডাম,
আমি না মানে ওই আমার এক পরিচিত লোক আছে আর কি, ওর টাকার খুব দরকার, ওকে যদি বলি তাহলে মনে হয় ও রাজি হতে পারে। মানে এই যে ডিভোর্সের ব্যাপারগুলো রাজি হবে? রাজি হবে না মানে ওর বাপ হবে না, ও হবে আর কি, মানে দরকার পড়ে আমরা অ্যাডভান্স ডিভোর্সটা সই করে রাখবো ম্যাডাম। জি জি ব্রিলিয়ান্ট। আজম, জি সমস্ত অ্যারেঞ্জমেন্টস করো। জি ম্যাডাম। আগামীকাল জি 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 আগামীকাল বিয়ে। না বললে আমি আজকে নিয়ে আগামীকাল, ঠিক আছে আগামীকাল। থ্যাংক ইউ সো মাচ। জি জি ওয়েলকাম ম্যাডাম। ডিভোর্স। আমি এলিজা ম্যাডামের কাছে এসেছি। থ্যাংক ইউ। জি স্যার, জি জি স্যার, আপনার বন্ধুর মেয়ের তো বিয়ে হয়ে গেল স্যার। এত তাড়াতাড়ি বিয়েটা হবে আমরা কেউ ভাবতে পারিনি। ওকে স্যার, প্লিজ। ঠিক আছে স্যার। জি স্যার। স্যার সালাম। ওকে। আর আজম সাহেব আসেন আসেন। আসসালাম। আপনার ম্যাডামের কাগজপত্রগুলো এনেছেন? জি আচ্ছা ঠিক আছে, আপনার ম্যাডামের সঙ্গে আমার কথা হচ্ছে। আপনি আসুন। জি কেমন? ও নমস্কার। বড়দা বল। বড়দা, আরে বল না। একটা কথা জিজ্ঞেস, কি কথা? ওই ম্যাডাম কাজটা কি ঠিক করলেন? কোন কাজটা? এই যে দেখা নাই শোনা নাই হঠাৎ করে একটা বদখত সাইজের মানুষরে বিয়ে করে বসলেন। ভালোই তো করছেন। হ্যাঁ ভালোই তো করছেন, এটা কোনো কথা হইল? দেখেন না আমাকে ম্যাডাম দেখতে কত সুন্দর। আরে পাগলা, এই বিয়াটা আগে করলে বড় সাহেব যে কত খুশি হইতেন। এইরকম বিয়ে করার চাইতে না করে ভালো ছিল। খবরদার, এই কথা জানি এই বাড়ির আর কেউ না জানে, বুঝছ? চল। ঠিক আছে শোনেন, শোনো, আমি যেভাবে যে বললাম সেভাবে করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আজম, ইসলাম। ইসলাম, এই সব কিছু বুঝিয়ে দিয়েছো? জি ম্যাডাম। সব কিছু? জি 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 সামনের মাসে 10 তারিখে যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে সেটা জানে? জি এবং এই কদিন তার কোনো রকম ব্যবহারে আমি যেন বিব্রত বোধ না করি, এবং তার আচার আচরণে এবারের কোনো লোক যেন তাকে খারাপ না ভাবে। জি ম্যাডাম। জি রুম ঠিক করা হয়েছে? জি ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। শোনো, আজম তোমার বন্ধু, ও তোমাকে আমার সম্বন্ধে ঠিক মতো ব্রিফ করেছে? গুড। তুমি জানো আমি কিরকম মানুষ? হাসছো কেন? মানে 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 থাক, হয়েছে, অনেক রাত হয়ে গেছে, নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। তুই আজকাল বেশি কথা কস। কথা কি আর এমনি এমনি কই, দুঃখে কই। ওই যে কথায় আছে না, মনের দুঃখে বনে যায় দেখি বাঘ। যে বাড়ির নুন খাই সেই বাড়ির অমঙ্গল দেখলে কার না খারাপ লাগে কোন? কিসের মঙ্গল? না ভাইজান, আমরা দুইজনে সুখ দুঃখের গল্প করতে আসছিলাম আর কি। শোনো, কুয়ার ব্যাঙের সমুদ্রের খবর নিয়ে লাভ নাই। একটা পরামর্শ দেই, এখানে কাজ করো, খাওয়া দাওয়া, বেতন, থাকা খাওয়া সব সহ সাওয়ার্সে বেশি বেতন পাও, তাই না? ঠিক কিনা? ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। এই বাড়িতে কাজ করবা,
দুইটা জিনিস বন্ধ করে রাখো। বলো তো জিনিস দুইটা কি? মুখ আর কান। বেশি কথা বলবা না, বেশি কিছু শুনবা না। চোখটা বন্ধ করতে বলবো না, চোখ খোলা রাখো, দেখুন যাইব। কিন্তু আবার চোখ বন্ধ করতে বললে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। যা করতেছিল করো। আসসালামু আলাইকুম। বলুন আপনার জন্য কি করতে পারি? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন করি। প্লিজ। আমি যে বিয়েটা করে ফেললাম, আপনি খুশি হননি? হঠাৎ এই প্রশ্ন? বলুন না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তা ঠিক। আচ্ছা, বিয়েটা আমি কেন করেছি সেটা বলুন তো। আপনি আপনার বাবার সমস্ত সম্পত্তি পেতে চান, সেই জন্য। ব্রিলিয়েন্ট। আরেকটা ইনফরমেশন আপনার জন্য, যে লোকটি যে 10 তারিখে এই বাড়ি ছেড়ে চলে যাবে এবং আমার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, এই সমস্ত কাগজপত্র আগে থেকে সই করিয়ে নেওয়া হয়েছে। বিয়ের কাগজটা থাকলেই আপনি আপনার বাবার সমস্ত সম্পত্তি পেয়ে যাবেন। হ্যাঁ, আর এই ব্যাপারে তো আমি আপনার পূর্ণ সহযোগিতাই পাবো আশা করছি। আমরা তো অবশ্যই করব, আইনসম্মতভাবে যেটুকু সম্ভব আমরা সেটুকুই করব। দ্যাটস গুড। আর কিছু? না, আর কিছু না। আচ্ছা, সব খোঁজ খবর ভালো মতো নিয়েছেন তো? কিসের খোঁজ খবর? আপনার হাজব্যান্ডের খোঁজ খবর না আর কি আছে? হ্যাঁ, কাগজে কলমে হাজবেন্ড, ব্যাস, এর বেশি তো আর কিছু না। শুনুন, আসলে বিয়েটা ছেলে খেলা না। এনিওয়ে, আপনার খেলা আপনি কিভাবে খেলবেন সেটা আপনি ভালো জানেন। আই গেস ইউর রাইট। ভাত বাজি কই? ভাত ভাজি? আরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেল, হলুদ দিয়া বাসি ভাত ভাজি করে নিয়ে আসো, সঙ্গে বাসি তরকারি। আপনার জন্য এত কিছু রান্না করলো আমাকে বাবুর্চি, আর আপনি সব কি চান? আমি যা যা বলেছি নিয়ে আসো, যাও। না, আমি পারবো না। আমার মুখের উপর কথা বলার সাহস পাবো থেকে? হ্যাঁ, জানো জানো আমি কে? আমি এখন এই বাড়ির কর্তা। আমার মুখের উপর কোনো কথা বলবে না। আমি যা বলবো, যা হুকুম করব, সব মুখ বন্ধ করে সহ্য করবে তোমরা সবাই, বুঝেছো? আর কারো মুখ থেকে না শোনার অভ্যাস কিন্তু আমার নাই, এটা করবে না। কথাগুলো মনে রেখো। আর যা যা বলেছি সব চট জলদি নিয়ে আসো, যাও যাও যাও। কি হলো কি? কি হয়েছে? আপনি চিৎকার চেঁচামেচি কেন? না মানে একটু শাসন করতেছিলাম। শাসন করার তুমি কে? না মানে মানে আমি সবাই জানে। হ্যাঁ জানে, কিন্তু সেটা তো আগামী মাসের 10 তারিখ পর্যন্ত, তাই না? তাহলে তাহলে 10 তারিখ পর্যন্ত। ব্যাস, এনাফ এনাফ। এত কথা বলার দরকার নেই। যা দিয়েছে খেয়ে নিজের ঘরে চলে যাও। এই যা বলেছি সব ঠিকঠাক মতো নিয়ে আসো। আমার খাবারের রেসিপি জানো না তুমি, এখানে কাজ করো। তো করে বললাম কোনো ঝামেলা করবা না। শালা পয়লা দিনে ঝামেলা শুরু করছে। এমনি করলে যে সব প্ল্যান প্রোগ্রাম শেষ, মানে কি যে করি। তাহলে কি এই লোকটার সঙ্গেই লিজা ম্যাডামের? আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করেছিলাম। কাগজপত্র সব এনেছেন তো না?
বাহ, হ্যাঁ হ্যাঁ, এটা তো সাকসেশন সার্টিফিকেটের অরিজিনাল কপিটা না? দ্যাটস ভেরি গুড। বাহ, 10 তারিখে সমস্ত সমস্যা শেষ। আর ইউ শিওর? অফকোর্স, আমার কাছে তো ডিভোর্সের কাগজপত্র সবই আছে। 10 তারিখ আসবে, হাতে ধরে দিয়ে বলবো গোবে। আচ্ছা, এই কত খরচ হলো? কিসের? এই যে এই কন্ট্রাক্ট ম্যারেজ এবং ডিভোর্সের জন্য? বেশি না, 5 লাখ। 5 লাখ। আচ্ছা, এই লয়ের হিসেবে এসব জানা যে বেআইনি, আপনি বলছেন? কিছু হবে না, কেউ কিছু প্রমাণ করতে পারবে না, আপনিও না। ভালো, শেষ ভালো যার সব ভালো তার। এ কথা কেন বলছেন? এমনি। দেখুন, আমার বাবারা 2 ভাই ছিলেন। আমার চাচা চাচি বহু আগে মারা গেছেন। আমার 2জন কাজিন আছে, চাচাতো ভাই কানাডায় থাকে, ওর সাথে আমার কথা হয়েছে, সেগুলো কিছুই চায় না। আর আমার চাচাতো বোন বিয়ে হয়ে গেছে, সে অবশ্য ঢাকায় থাকে, তার সাথে কথা হয়েছে আমি ওকে 10 লাখ টাকার মতো গিফট করে দেবো, অ্যান্ড দেন অন্য সব কিছুই আমার হবে। আচ্ছা, এত সম্পত্তি, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? সরি, খুব পার্সোনাল প্রশ্ন করে ফেললাম। না, ইটস ওকে। এই কদিনে আপনি তো আমাকে অনেকই হেল্প করলেন, আপনি জানতেই পারেন। আমার একটা ইচ্ছা আছে, আমার কিছু প্ল্যানস আছে। একটা ইচ্ছা তো হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি করব জুটের, এটা একটা জয়েন্ট ভেঞ্চার মতো হবে। আর আমার বেশি ইচ্ছা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের ওখানে অনেক ল্যান্ড আছে, তো আমি ওখানে ফিশারিজ করতে চাই, পোলট্রি করতে চাই। তাতে গ্রামের যে গরিব মানুষগুলো, ওরা একটু হয় না, ওদের কর্মসংস্থান হবে। আর তাছাড়া জুট ইন্ডাস্ট্রি যদি করতে পারি, ইউ আন্ডারস্ট্যান্ড, 3 থেকে 4 হাজার লোকের এমপ্লয়মেন্ট হবে। আপনার বাবার ওই ট্রাস্টে এ ধরনের একটা প্রপোজাল দেওয়া আছে। ইজ দ্যাট সো? আমি আসলে পড়ে দেখিনি তো বলতে পারবো না। আপনার বাবাও সাধারণ মানুষজনকে নিয়ে খুব ভাবতেন। এই সবই আমার সিনিয়র কাছ থেকে শোনা। আপনিও আপনার বাবার মতো করেই ভাবছেন। আপনি কি কোনো কারণে আমাকে ব্যঙ্গ করছেন নাকি? হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? আমি কোনোদিনই আমার বাবার মতো হতে পারবো না, সুতরাং এর তুলনার কোনো মানে নেই, আমি জানি। আচ্ছা, 11 তারিখে আপনি আমার চেম্বারে আসেন, আমার বিশ্বাস সব কাগজপত্র আমি আপনাকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, দ্যাটস ওকে, কিন্তু আপনি প্লিজ এভাবে যাবেন না। আপনি বসুন, একটু চা খেয়ে যান। না, থ্যাঙ্কস, না প্লিজ। প্লিজ আসি। একটা সুসংবাদ আছে, সুসংবাদ। সুসংবাদ? আমার ম্যাডাম ওই বদখোর চেহারার দুলাবাটারা না ডিভোর্স দিয়ে দিতেছে। কইছি না তুই কথা কম কবি। হ্যাঁ, আমার কি মনে হয় জানেন বড়দা, আমার ওই ম্যানেজার সাহেব মানুষটা বেশি ভালো না। ম্যানেজার সাহেব তোরে কি কইছে মনে নাই? শোনেন বড়দা, এইটা হলো গণতন্ত্রের দেশ, চোখ মুখ সব খুলে রাখবো, দেখি কোন বেড়ায় কি করে। তুইও মরবি, আমারও মারবি। তোরে কেন যে আমি চাকরিতে আনছিলাম রে। জি স্যার। জি না স্যার, আপনার বন্ধুর মেয়ের কেসটা 10 তারিখে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। না না স্যার, আমি কেসটা আমার নিজের মতো করে দেখছি। জি হ্যাঁ স্যার। ওকে স্যার, আপনার শরীর কেমন এখন? ওকে স্যার, আমি দেখবো স্যার। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম।
এলো তোমার সত্যিকারের আসল কাগজ। বাসলাম বাসলাম। আর তুমি তো বাঁচলা, কিন্তু আমি তো মরতাম। ম্যাডাম তো ধরা পড়লে সব শেষ। আচ্ছা, কি দরকার ছিল এই আসল কাগজ করে দেওয়া? এইটা তো তোর বুদ্ধি, এগুলি আগাম না দিলে কি আমারই বিয়া করতো? তোর বুদ্ধি এটা। আমার বুদ্ধি, কিন্তু এই ধরনের রিস্কের কাজ কিন্তু তুমি আমার আর করতে বলবা না, বুঝছো? দোস্ত, নো রিস্ক নো গেইন। টাকার ভাগ চাস না? চাই, কিন্তু এইরকম ঝামেলা জানলে আসলে। ঝামেলা তো মাত্র শুরু হইলো, ঝামেলার দেখছো কি? দোস্ত, আমার না খুব ভয় করতেছে। আরে ভয় ভয় কিসে? আমি আছি না। আরে এইসব ঝামেলা ফেস করতে করতেই তো এতটা বড় হইছি। করো, ট্যাকেল করো, আমি তো আর মানা করতেছি না। তাই আমি তোমার একটা বিষয় খুব সাবধান করে দিতে চাই। আমাকে ম্যাডাম, সে কিন্তু বড় শক্ত মানুষ। তুমি যত সহজ ভাবতেছ এতটা সহজ না। এই যে 10 তারিখ, এই যে টাকা, এবং যাও বাড়ি ছেড়ে যাও। বল, মাত্র 5 লাখ? মাত্র 5 লাখ মানে কি? তোমার সাথে এই কথা উচিত ছিল। ছিল না, নাটক। ভুলে গেছি, একদম ভুলে গেছি। কাজ শেষ করেছো, টাকা দেওয়া হয়ে গেছে, এখন যাও। এত সুন্দরী বলছে যে আমি শুধু শুধু কেন যাব? আই শাট আপ। আস্তে, পাড়াপড়শি জানলে ইজ্জত যাবে। এলিজা চৌধুরীর অনেক নাম, অনেক সুনাম। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবতে হবে না? আরে নিজের বউকে নিয়ে স্বামী ভাববে না তো কে ভাববে? একদম একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলে দেবো, বেয়াদব। বাজে কথা বলো না, যাও বাড়ির থেকে। সেটাই হবে। তাহলে ঘাড়ে ধরে বের করে দেবো। ঠিক আছে, এই 5 লাখ টাকার সঙ্গে শুধুমাত্র একটা শূন্য বাড়িয়ে দাও, আমি চলে যাব। মানে কি? 50 লাখ। 50 কোটি পাচ্ছ, মাত্র তো 1% চেয়েছি। নকল স্বামী সেজে থাকতে তো আর কম কষ্ট করতে হয়নি। তুই যাবি না, আমি দারোয়ান ডাকবো। সেটা তোমার ব্যাপার। আমি কিন্তু পুলিশও ডাকতে পারি। আচ্ছা বউ, আমার বিরুদ্ধে অভিযোগ? ডিভোর্সের পরও তুমি আমাকে ডিস্টার্ব করছো। ডিভোর্স? আমি তো তোমাকে ডিভোর্স দেইনি। আরে এত সুন্দরী বউকে ডিভোর্স দেবো কেন? পাবলিক কি বলবে? ফাজলামো হচ্ছে না? ফাজলামো হচ্ছে। ডিভোর্স দাওনি, ভুলে গেছো? কাগজপত্র সব আমার কাছে আছে, সই করা কাগজপত্র। স্টুপিড। নকল, সব নকল। আরে 50 লাখ টাকা দাও, কাগজগুলো তোমাকে ঠিক ঠিক ফেরত দিয়ে আমি চলে যাই। এসব কি? সাদা কাগজ? ডিভোর্সে সই করা কাগজ কোথায় গেল? আজম, আজম, ও মাই গড, ও মাই গড, কি সাংঘাতিক! এসবের মানে কি? আজম কোথায়? আজম, আজম, আজম দেখে লাভ নাই, আজম তো সাবার গেছে। হ্যালো, হ্যাঁ এলিজা সাহেব আছেন? নেই। আচ্ছা, আপনি আসলে বলবেন আমার নাম এলিজা চৌধুরী, উনি যেন আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি জানি তোমার কাছে 50 লাখ 60 লাখ টাকা সবসময় ক্যাশ থাকে, যাও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, যদি তা না পারো 35 লাখ 30 লাখ 20 লাখ যা আছে নিয়ে আসো, দাও, আমি চলে যাই। তোমাকে অরিজিনাল পেপারস গুলো দিয়ে আর এই নকল কাগজগুলো নিয়ে আমি কেটে পড়ি। তুমি এমনি কেটে পারো, স্টুপিড। তোমাকে আর আমি 1 টাকাও দেবো না। তুমি কিন্তু আমাকে চেনো না। তোমাকে চেনার আমার কোনো প্রয়োজন নেই। পরে কিন্তু পস্তাবে। আউট, আউট। আচ্ছা ঠিক আছে, আউট হচ্ছি, কিন্তু আমি শীঘ্রই আসবো। না, আসবে না। এবারে দারোয়ান তোমাকে ঢুকতে দেবে না। কিভাবে বাড়িতে ঢুকতে হয় সেটা আমার জানা আছে। গেট আউট।
দোস্ত, তোমার ম্যাডাম খাসার বাঘ দেখছে, সুন্দরবনের বাঘ দেখে নাই। ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেখে নাই। আমি কি জিনিস চেনে না। এইবার বুঝামু মজনুর কি কারিশমা। দোস্ত দোস্ত মাথা গরম করো না, আমাকে ম্যাডাম ম্যাডাম বড় কঠিন জিনিস। কঠিন কঠিন সহজ কি করে করতে হয় এবার বুঝামু। আমি গেলাম। দোস্ত কই যাও? জানি না, সময় হইলে টের পাওয়া। আরে আরে এসো। স্যার আসবো? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার আপনার নাম ডাক আমি অনেক শুনেছি স্যার। স্যার একটা বিশেষ সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। প্রবলেমে পড়লেই মানুষ আমাদের কাছে আসে। আমার বিয়ে করার 1 মাসও হয়নি। আচ্ছা স্যার, চাইলে ডিভোর্স দেওয়া যায়? বিয়েটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। ব্রিজ অফ কন্ট্রাক্টে সব শর্ত যদি ঠিকমতো না হয় তাহলে কি ওই কন্ট্রাক্টটা হয়? আপনি আপনার স্ত্রীকে বলেন উনি যেন আপনাকে ডিভোর্স দেয়। আমাকেই ডিভোর্স করতে হবে? কেন? স্যার আপনি থাকবেন প্লিজ স্যার। ঠিক আছে, সময় মতো আপনি আমাকে ওইখানে ঠিকই পাবেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, জি। আপনি কাগজে একটা সিগনেচার দিয়ে যান। বলা তো যায় না কখন কাজে লাগে। জি স্যার। এখানে না, এই স্যারে। তারিখ? থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্যার দোয়া করুন। বাই। আসসালাম। আচ্ছা বড়দা, এই সর্বশেষ পরিস্থিতি কি বোঝা গেল? বুঝলাম না। ওই যে ম্যাডাম যে ঘাড় ধাক্কা দিয়ে ওই বদখত সাইজের মানুষটারে বাসা থেকে বাই করে দিল, সেইটা? তুই বলতে চাস আমরা সবাই মিলা অসহ্য একটা মানুষের ইচ্ছাকৃত ভাবে সহ্য করে দেয়? কেন সহ্য করতে হয় না? কখনো না। খারাপ মানুষের সহ্য করা অন্যায়। ওই কল আসস কে? আসে মনের দুঃখে। তুমি আসলাম। আসলাম মানে কি? আরে নিজের বউর কাছে আসতে কৈফিয়ত দিল। ভদ্রভাবে কথা বলো। আমি তো ভদ্রভাবেই কথা বলি। কি চাই? টাকা 50 লাখ। আমি তো 1 পয়সাও দেবো না, তুমি খুব ভালো করেই জানো। যাতে দাও সেই ব্যবস্থা করে এসেছি। বুঝলাম না। বুঝবে একটু পরে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে থ্রেট করো? তোমার এত সাহস এসে কোত্থেকে? আহা, টাকাগুলো দাও, তোমার কাগজগুলো দিয়ে আমি কেটে পড়ি। কেটে পড়া কি এত সহজ? আরে আসুন আসুন উকিল সাহেব, আমি আপনার অপেক্ষাই করছিলাম। ভাগ চান? ভাগ পাবেন, ভাগ পাবেন। এই লোকটা দিস ম্যান আমি জানি। তো ডু সামথিং বাবা। করছি করছি। হ্যাঁ কি ইমতাজ সাহেব? হ্যাঁ কে? আরে পুলিশ মানে? উনি হচ্ছেন ইমতাজ সাহেব, এখানে ওসি। হ্যাঁ। আর ইমতাজ সাহেব উনি হচ্ছেন মজনু। রাইট। আব্দুল গফুর পাটোয়ারি ওরফে মজনু মিয়া। অবশেষে আপনার হদিস পাওয়া গেল। চলুন, আপনার সঙ্গে অনেক হিসাব নিকাশ বাকি আছে। আমাদের ম্যানেজার আজম এর সাথে ইনভলভ না? এজাজ সাহেবই প্রথম মজনু মিয়ার বিষয়টা আবিষ্কার করে। তারপর আপনার ম্যানেজারের কাছ থেকে সমস্ত বিষয়গুলো জেনে নিই। তারপর আপনার ম্যানেজারকে ধরি। তাকে জিজ্ঞাসা করার পরে সে সব কিছু গড়গড় করে বলে দেয় এবং আজম এখন আমাদের কাস্টডিতে। ইমতাজ সাহেব, এখানে কিছু কাগজ আছে যে আপনার কাজে লাগবে। ঠিক আছে, রাখুন। পরশু কোর্টে দেখা হবে। অ্যারেস্ট হিম। চলুন। মানে বউ মানে টাকা লাগবে না? সরি। সরি কেন? কিরকম একটা ঝামেলা পাকিয়ে ফেললাম না? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি যে বিয়েটা কোনো ছেলে খেলা না। বিয়ে যদি করতেই হয় কোনো একটা ভালো ছেলেকে দেখে, একটা রিলায়েবল কাউকে আপনার বিয়ে করা উচিত। এক্স্যাক্টলি। আমি তো রিলায়েবল একজনকে ফোন করেছিলাম না, সে তো আমার কথা শুনলো না। কাকে ফোন করেছিলেন? আরে আপনাকে আমি ফোন